জানি না। কেন জানো না? এত কিছু জানতে হয় না। ইস, সব জানতে হয় সব। কথাটা বলেই নির্ঝর ছায়ার শরীরে থাকা অবশিষ্ট কাপড়ের টুকরো খুলে ফেলে। ছায়াকে নিয়ে পাড়ি জমায় এক ভালোবাসার রাজ্যে, যেখানে ছায়া আর নির্ঝর বাদে কেউ নেই। ছায়ার ভালোবাসার আওয়াজগুলো সময়ের সাথে বাড়তে থাকে। রাত গভীর যত, ছায়া আর নির্ঝরের ভালোবাসাও তত গভীর হয়। এতদিন পর ছায়াকে কাছে পেয়ে নির্ঝর নিজেকে সামলাতে পারছে না ঠিকই, কিন্তু তাকে নিজেকে সামলাতে হবে, কারণ তার বউ এখন অসুস্থ। এসব ভেবেই নিজেকে সামলে নেয় নির্ঝর। ছায়া গভীর নিঃশ্বাস নিচ্ছে ঘুমের মাঝেই। এই মুহূর্তে সে ঘুম, তবে নির্ঝর ঘুমায়নি। সে তিন্নির কথা ভাবছিল। তিন্নি কি রাজি হবে এসবের জন্য? যদি রাজি না হয় তাহলে কি হবে? কিন্তু মানুষ কি সারা জীবন একা থাকতে পারে? পারে না। নির্ঝরের ভাবনার মাঝে হঠাৎ ছায়া নড়ে ওঠে। নির্ঝর সেদিকে নজর দেয়। কি হয়েছে? ঘুমের মাঝেই ছায়া বলে, পানি। নির্ঝর পাশে থাকা পানির গ্লাসে পানি ঢেলে ছায়াকে খাইয়ে দেয়। ছায়া পানি খেয়ে আবার ঘুমিয়ে যায়। এ যেন একটা বাচ্চা। নির্ঝর ছায়ার এসব কাণ্ড দেখে বেশ অবাক হয়। ছায়ার পরনে নির্ঝরের একটা শার্ট। নির্ঝর ছায়াকে নিজের কাছে টেনে আনে। ছায়াও নির্ঝরের বুকের মাঝে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। সেভাবেই দুজনে ঘুমিয়ে যায়। নোহা আর অয়নের রুমে রাত গভীর, তবে দুজনেই সজাগ। আজ তারা চন্দ্রবিলাসে ব্যস্ত। নোহা অয়নের বুকে মাথা রেখে চাঁদ দেখছে, কিন্তু হঠাৎ করেই তার মাথায় একটা কথা আসে। অয়ন, একটা বিষয় খেয়াল করছো? কি বিষয়? আজ আকাশ, আমার মানে ভাইয়াদের কর্নেল আকাশ, উনি উনি তিন্নি আপুকে ভীষণ মায়াবীভাবে দেখছিলেন। এতে দেখার কি আছে? উনি নির্ঝর ভাইয়ের মেজর ট্রেনিংয়ে জয়েন হওয়ার সময় থেকে এখানে আসছেন। বলতে পারো ওনার হাত ধরেই আসা। উনি আপুর ভার্সিটির সিনিয়র ছিলেন। সিনিয়র? সেভাবেই তো ভাইয়া একটু ছাড় পেয়েছিল। মানে তখন নানা জানকে ধরতে হতো চাকরির জন্য, সেই কাজটা উনি করে দিয়েছেন। কিন্তু তন্নি আপুর বিয়ের সময় আকাশ ভাইয়া কোথায় ছিল? উনি তখন ছিল আর্মিতেই ছিল, তবে ওনার বিয়েটা তিন্নি আপুর বিয়ের পরেই হয়। এখন সেই বউ কোথায়? জানি না, তবে কিছুদিন আগে প্রতিবেদনে দেখেছিলাম ওরা বিচ্ছেদ হয়েছে। তবে আকাশ ভাইয়া তার প্রাক্তনের জন্য ভালো ভালো কথা লিখেছিল, সে পোস্ট ভাইরাল হয়। আচ্ছা ভাবো, যে লোকটা এত ভালোবেসে তার প্রাক্তনের সম্পর্কে পর্যন্ত খারাপ কথা লেখে না, সে নিজের বর্তমানকে কত ভালোবাসবে? আজব, এসব কথা কেন বলছো? তুমি বুঝবা না বোকারাম। বুঝাইলেই তো বুঝি। আন্ডা, ঘুমাও। এভাবেই চৌধুরী বাড়িতে ঘুম নেমে এসে শেষ রাতের দিকে ঘুমন্ত নির্ঝর হঠাৎ করেই চোখ খুলে ফেলে। চোখ খুলতেই বুকের মাঝে ঘুমন্ত ছায়াকে আবিষ্কার করে। নির্ঝর মৃদু হাসে। শান্তি পায় সে ছায়ার মুখ দেখে। ছায়ার মুখে অদ্ভুত এক শান্তি আছে, যা নির্ঝরের ভীষণ প্রিয়। নির্ঝর ছায়ার চুলের মাঝে নিজের হাত রাখে। আলতো হাতে ছায়ার লম্বা চুলগুলো নাড়া দেয়। ভেজা চুলগুলো শুকিয়ে এসেছে। বেশ সিল্কি তার বইয়ের চুলগুলো। ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ আছে ওতে। যদিও সেটা শ্যাম্পুয়ের ঘ্রাণ, তাও তার বইয়ের ঘ্রাণ আলাদা। এটা নির্ঝরের মতে। নির্ঝর ছায়ার ঘুমন্ত মুখ দেখে মনে করতে থাকে তাদের প্রথম দেখা। যে দেখা একান্ত তার ব্যক্তিগত। সেই দিনটা ভারী অদ্ভুত ছিল। সবেমাত্র আর্মি জয়েন করেছে নির্ঝর। এখনও তার ট্রেনিং সম্পূর্ণ হয়নি। সে তখনও একজন ট্রেনি। ক্যাম্প থেকে কিছু দূরে একদিন তারা সবাই মিলে ঘুরতে যায়। রাজশাহী থেকে নির্ঝরের যাত্রা শুরু। সেভাবে রাজশাহীতে থাকা হতো তাদের। তো একদিন প্ল্যান করে ক্যাম্প থেকে সবাই মিলে ঘুরতে যাবে, তবে সেটা হবে গ্রামের দিকে। যেই ভাবা সেই কাজ। নির্ঝর তার সৈন্য নিয়ে বেরিয়ে গেল। উদ্দেশ্য গ্রাম। তবে রাজশাহী থেকে গ্রামটা বেশ দূরে। সবাই মিলে ড্রাইভ করে চলে এসেছে ছায়াদের গ্রামের দিকে। এটা যে আসলে ছায়াদের গ্রাম সেটা অবশ্য নির্ঝর জানে না।
পৌঁছাতেই বিকাল হয়ে যায়। ছায়াদের গ্রামের নদীর পাড়ে ওরা ক্যাম্প করে। আজ এখানে থাকবে। সবাই মিলে রান্নার আয়োজন করে সেখানেই। ওরা 4 জন ছিল। 4 জন তাদের কাজ ভাগ করে নেয়। নির্ঝরের কাজ হলো রান্নাটা করা। একজন লাকড়ি জোগাড় করে, একজন খাবারের সরঞ্জাম কাটে, একজন আগুন জ্বালায়, আর নির্ঝর রান্না করবে। বিকেলের সময় সবাই মিলে যে যার কাজ করছে। এটা বসন্তের একদিন। বিকালটা বেশ সুন্দর। চারদিকে পাখির ডাক, গাছে গাছে নতুন পাতা। কি সুন্দর করে গোলাপ আছে, নতুন কুড়ি এসেছে। কি সুন্দর চারদিকে নতুন পাতা গজিয়েছে। সব কিছুই কেমন সুন্দর। এই আবহাওয়ার পরিবেশে একটু ঘুরতে যাওয়ার মন করে সবারই। দিনটা এত সুন্দর, একটু প্রাকৃতিক পরিবেশকে কাছ থেকে না দেখলেই হয়। দিনই তো ভালো যাবে না। সেদিন ছায়ার দুরন্ত মন চাইছে একটু ঘুরতে যেতে। তখন ছায়া ক্লাস 9-এ পড়ে। সকাল থেকেই নোহাকে ঠেলছে। আপু চল ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো নদীর পাড়ে যাই। চল নদীর পাড়েই যাই। ঠিক আছে, যা রেডি হয়ে নে। ছায়া খুশি হয়ে যায়। ওয়ার্ড্রপ থেকে নিজের পছন্দের লাল জামা পরে, আর ছায়ার সাজতে সেই একই জামা, গলায় চেন, কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক। এভাবেই রেডি হয়ে যায় ছায়া। সেদিন একটু চোখের উপর আইলাইনার দেয় ছায়া। নোহাও রেডি হয়ে যায়। দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে আসে। ছায়া আসার সময় বাবার থেকে টাকা নিয়ে নেয়, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাবে। ছায়া আর নোহা নদীর পাড়ে চলে আসে। ছায়ার পছন্দের জায়গাটা হলো হেঁটে গিয়ে কিছু দূরে নদীর কাছে সুন্দর ঘাস আছে, সেই গাছের উপর বসে নদীর স্রোত উপভোগ করা এবং হাওয়াগুলো উপভোগ করা, সাথে কিছু বাদাম খাওয়ার নোহার সাথে। ছায়া ভ্যান থেকে নেমেই নদীর পাড়ে হাঁটা ধরে। এই ছায়া, এত দ্রুত কোথায় যাচ্ছিস? আসতে যা। আরে চলে এসেছি, আরে আসতে। ছায়া দৌড়ে নদীর পাড়ে চলে আসে। তবে নদীর পাড়ে হঠাৎ তাঁবু টানানো দেখে ছায়ার পা থেমে যায়। এরকমভাবে বেদেরা থাকে নদীর পাড়ে বাসা বানিয়ে, কিন্তু তাদের বাসা তো এত আধুনিক হয় না। ছায়া উকিঝুঁকি মেরে তাঁবুর দিকে খেয়াল করছে। সেই সময় নির্ঝরের দলের 4 জনেরাই 3 জনেই কাজে লেগেছিল। শুধু নির্ঝর ছিল সেখানে। তবে নির্ঝরও তাঁবু থেকে কিছু দূরত্বে ছিল। নোহা এখনো পৌঁছে পারেনি। ছায়াকে উকিঝুঁকি মারতে দেখে নির্ঝর এসে এই মেয়ে কি করছো এখানে? একটা রুক্ষ গম্ভীর আর কিছুটা চিৎকার করে কণ্ঠ শুনে ছায়া কেঁপে ওঠে। সে জানে বেদেরা তেমন ভালো হয় না, খুব খারাপ ব্যবহার করে। ছায়া কাঁপা কাঁপা দৃষ্টিতে পেছনে তাকায়। জি জি। নির্ঝরের চোখে প্রথম ছায়াকে দেখে। এই রকম খোলা চুলে লাল জামায় ধরা দিলে কি অদ্ভুত সুন্দর ওই বড় বড় চোখ খুলে, যেন ভাষা পদ্ম। ঠোঁট শ্বেত গোলাপের পাপড়ি। বেশি ফর্সা নয়, তবে মায়াবী ফর্সা সে। দেখেই মন চাই একটু গালটা ধরে নেই। ওই চোখগুলো যেন এক সমুদ্র পানি, সেখানে তাকালে সব ভুলে যায় মানুষ। নির্ঝর ছায়াকে দেখে ভুলেই গেছে পৃথিবীর সব কিছু, সব শব্দ এবং সময় যেন হঠাৎ করেই থমকে গেছে। আচ্ছা, এই সময় কি নির্ঝরের কাছেই থমকে গেল, নাকি পুরো সময়টা আসলেই থমকে গেছে? এটা কি প্রথম প্রেম? প্রথম প্রেম এমনও হয়? ছায়া নির্ঝরের কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের গলা পরিষ্কার করে বলে, বলছিলাম যে কি হয়েছে? ছায়ার এমন ইনোসেন্ট প্রশ্ন শুনে নির্ঝর মৃদু হাসে, কিন্তু সেটা নিজের মধ্যেই রাখে নির্ঝর। সে চিন্তা করে মেয়েটাকে একটু জ্বালানো যাক। বলছিলাম এখানে কি? কিছু না, আসলে এমন তাবু এখানে কেউ টানায় না, তো তাই দেখেছিলাম। ও আচ্ছা, তাই দেখছিলেন। কিন্তু আপনি যেভাবে দেখছিলেন মনে হচ্ছিল কিছু চুরির জন্য এসেছেন। আল্লাহ বিশ্বাস করুন, আমি সেই রকম মেয়ে নই। আমি তো জাস্ট কৌতূহল বশত এখানে এসেছিলাম। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আমার আপুও এসেছে। কই আপু? এখানে তো কোনো আপু নেই, মিথ্যা কথা বলেন শুধু। বিশ্বাস করুন, আমি মিথ্যা বলিনি। প্লিজ, আমি সত্যি এখানে দেখছিলাম কি হচ্ছে। এর মাঝেই নোহা চলে আসে। এই দেখুন আমার আপু। এই আপু, এদিকে আয়।
নোহা এগিয়ে আসে ছায়ার কাছে। কি হয়েছে এখানে? দেখ আপু, ইনি ছায়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে নির্ঝর বলে, আসলে তেমন কিছু না, উনি তো এখানে এসে উকি দিচ্ছিলেন, তাই জিজ্ঞেস করলাম কি করছেন। না ছায়া, উকিয়ে দেওয়া ব্যাড হ্যাবিট। কিন্তু আপনি পুরো নির্ঝর আবারও ছায়ার কথার মাঝেই বেড়া দেয়। পুরো কি ম্যাডাম, আমি তো শুধু এটাই বলছিলাম। ছায়া আর কিছু বলে না। কি বলবে ছায়া? বলার তো কিছু নেই। আর এর মধ্যে ছেলেটা তাকে বলতেই দিচ্ছে না। তাকে যে চোর বলল। ছায়া নিষ্পাপ মনের মেয়ে। সে এখন আর এসব খেয়াল করে না। সে নোহার সাথে সেখান থেকে চলে যায়। আচ্ছা ছায়া, চল তাহলে আমরা যাই। এইখানে এরা হয়তো ঘুরতে এসেছে, আমরা তাহলে অন্য কোথাও যাই। হ্যাঁ, তাই তো ভালো হবে, চল আপু। নোহা আর ছায়া সেখান থেকে চলে আসে। তবে আসার সময় নির্ঝরের অগোচরে চলে আসে। নির্ঝর এরপর ছায়াকে খুঁজেছে, পায়নি। আশেপাশেও খুঁজেছে, পায়নি। সেই লম্বা চুলওয়ালা বড় বড় চোখের অধিকারী মেয়েটা নির্ঝরের বুকে আলাদা একটা জায়গা জুড়ে রেখেছিল। নোহার থেকে জানা হয়েছিল নামটা ছায়া। তারপর প্রায় 4 বছর কেটে যায়। নির্ঝরের চুলগুলো তখন ছোট ছিল। আরও কিছু পরিবর্তন ছিল, তাই নোহা বা ছায়া কেউই নির্ঝরকে চিনেনি। ছায়া যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম নির্ঝরকে দেখেছিল, ছায়ার কাছে ওইটাই ওদের প্রথম দেখা। কিন্তু নির্ঝরের কাছে গল্পটা একটু অন্যরকম। তবে রাজশাহীতে ছায়াকে দেখার পর নির্ঝরের মনে একটা শক্ত কট ছিল। জীবন সঙ্গিনীর রূপে তার ছায়াকেই লাগবে। পূর্বের কথাগুলো ভেবে নির্ঝর হাসে। কি অদ্ভুত তার কপাল! যখন সে ছায়াকে নোহাকে দেখতে যাওয়ার সময় দেখেছিল, তখনই মনের মাঝে ছায়াকে বিয়ে করার আবার এক প্ল্যান আঁটে। ছায়াকে বিয়ে করার নির্ঝরের প্ল্যান ছিল নোহা অয়নের বিয়ের পর ছায়াকে প্রপোজ করবে। মানতে না চাইলে তখন না হয় জোর করা যাবে। কিন্তু নোহার বিয়ের দিনই আদনানের ওসব কাণ্ড দেখে নির্ঝর আর নিজেকে সামলাতে পারেনি। নির্ঝরের বন্দি খাঁচার পাখি ছায়া অনেক আগে থেকেই নির্ঝরের ঘুম ভেঙেছে রাতে, এবং এখন বাইরে দেখা যাচ্ছে ভোর হয়ে গেছে। নির্ঝর বেশ অবাক হয়ে যায়। বাইরে ভোর হয়েছে আর নির্ঝর এতক্ষণ কি ভাবছিল। আসলেই ছায়ার কথা ভাবলে দিন কখন চলে যায় বোঝাই যায় না। নির্ঝর দেখতে পারলো বাইরে আজান হচ্ছে। তাহলে আজ ছায়াকে নিয়ে একসাথে নামাজ আদায় করা যাক। যে ভাবা সেই কাজ। নির্ঝর ছায়ার কানের কাছে এসে আস্তে করে ছায়াকে ডাকে। যান, উঠো। ঘুমের মাঝেই ছায়া নড়ে চড়ে ওঠে, কিন্তু চোখ খুলে না। যান, উঠো, নামাজ পড়ে নেই। রাতভর নির্ঝরের অত্যাচার সহ্য করে ছায়া এখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই কোনো ডাকি তাকে উঠাতে পারছে না। নির্ঝরের মাথায় এবার দুষ্টু বুদ্ধি আসে। সে নিরিবিলি ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া যখন নিঃশ্বাস নিতে পারছে না, এমন সময় সে চোখ খুলে তাকায়। নিজের উপর নির্ঝরকে দেখে ছায়া উঠাতে চায়, কিন্তু পারে না। ছাড়ুন, কি করছেন? চুমু খাচ্ছি। এরকম ভাবে কেউ চুমু খায়? এই সাত সকালে আপনার কি কোনো কষ্ট হয় না? না না, তোমাকে আদর করতে আমার কখনো কষ্ট হয় না। ছায়া চোখ ছোট ছোট করে তাকায় নির্ঝরের দিকে। নির্ঝর হেসে ছায়ার কপালে চুমু খায়। চলো নামাজ পড়ি একসাথে। ঠিক আছে। ছায়া উঠে বসে। নির্ঝর ছায়াকে নিয়ে ওয়াশরুমে আসে। দুজনেই অজু করে নামাজ পড়ে নেয়, মোনাজাতে দুজন দুজনের সঙ্গে চিরজীবন সুখে থাকার দোয়াটাই করে। যদিও একজন জানে না অপরজন কি চায়, তাও দুজন একই জিনিস চায়। আজ নির্ঝরের ছুটির শেষ দিন। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, সকালের নাস্তা করছে। মিসেস চৌধুরী নির্ঝরের দিকে তাকিয়ে বলে, বাবা, আর কয়টা দিন থাকলে হয় না? না মা, আর পারছি না, অনেক কাজ পড়ে আছে। কিন্তু তোরা চলে গেলে আমার ঘর আবার ফাঁকা হয়ে যাবে। তুই বদলি নিয়ে চলে আয় ঢাকা। একটু অপেক্ষা করো, অয়নের ট্রান্সফার করে সবাই মিলে রাজশাহী সেটেল হয়ে যাব। আমি দেখব, তোকে দেখা লাগবে না। তবে মা, একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আপু আমাদের সাথে যাবে। মানে আপু আর রাহিকে নিয়ে যাব। কি আপু, যাবি না? ভাই কিন্তু এখন কোনো কিন্তু না। কাল সকালে
আমাদের কর্নেল আকাশ স্যারও যাবে আমাদের সাথে রাজশাহী, তুমিও যাবে। রাহি, তুমি ঘুরে আসলে ভালো লাগবে। মিসেস চৌধুরী বলেন। হ্যাঁ, তিনি ভালো কথা বলেছে নির্ঝর, আমিও তাই চাই। তোর ভালো লাগবে ঘুরে এলে। তিন্নির যদিও মন নেই, তবে সবার জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। আজকের দিনটা মিসেস চৌধুরী সব কিছু গুছিয়ে নেওয়ার কাজে লেগে থাকে। নির্ঝরকে এই দেবে তাই দেবে সব কিছু। ওদিকে তৌফিক হাসান এবং রাবেয়া বেগমও এসেছে। সেই যে ছায়াকে দেখে গেছিল আর দেখা হয়নি, আর এখন নির্ঝর ছায়াকে নিয়ে ছায়াদের বাড়িতে লেগে অনেক ঘুরলে হয়ে যাবে। ছায়ার শরীরও তো তেমন ভালো নয়, এমনি সে জার্নি করতে চায় না, তাই তারাই চলে এসেছে। দিনটা বেশ ব্যস্ত কাটে। সকাল 6টায় গাড়ি ওদের। আকাশ আগেই আসবে, কারণ ওর বাসা নির্ঝরের বাসা থেকে পেছন দিকে। আকাশ গাড়ি নিয়ে সকাল 6টায় চলে আসে। নির্ঝর, ছায়া, তিন্নি, রাহি সবাই রেডি। যদিও রাহি কাল ভীষণ এক্সাইটেড ছিল, কিন্তু সকালে সে ঘুমিয়েই পড়ে যাচ্ছে। রাহি বাচ্চা, যদিও সবাই তাকে মানিয়ে রাখতে চেষ্টা করছে, কিন্তু রাহির একটাই প্রশ্ন ঘুরে ফিরে, বাবা কোথায়, বাবা আসে না কেন? এই প্রশ্নগুলো তিন্নিকে কষ্ট দেয় বেশি। ছায়া, তিন্নি সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে চলে আসে। পেছনে আকাশ, তিন্নি আর রাহি বসেছে। সামনে নির্ঝর ড্রাইভ করবে, আর ছায়া পাশে বসে আছে। ছায়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। গাড়িটা এসি গাড়ি, কিন্তু ছায়ার যে বন্ধ অবস্থায় থাকতে সমস্যা হয়। ওর মনে হয় ওকে কেউ আটকে রেখেছে। জার্নি পথে সে আটকা জায়গায় থাকতে মোটেই পারে না, এই জন্য গাড়ির এসি অফ করে জানালা খুলে দেওয়া হয়েছে। রাহি ঘুমিয়ে আছে। আকাশ বলে, তিন্নি, তুমি রাহিকে আমার কোলে দাও। আপনি পারবেন? হ্যাঁ পারবো, সমস্যা নেই। তিন্নি রাহিকে আকাশের কোলে দিয়ে দেয়। আকাশ খুব সুন্দর করে রাহির যাতে সমস্যা না হয়, রাহিকে নিজের কোলে সেভাবেই শুয়ে দেয়। তিন্নি একটু অবাক হয়, এভাবে আদনান কখনোই রাহিকে কোলে নেননি। আসলে আদনানের কখনোই পছন্দই ছিল না বাহিরে গিয়ে রাহির যত্ন নেওয়া। মেয়েটাকে তিন্নি বলতে গেলে একাই বড় করেছে। মা ছিল সাথে, তার উপর অয়ন, নির্ঝর বেশি সময় হয়নি ওর। ছায়া বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন জানি ঘুমিয়ে যায়। নির্ঝর তা খেয়াল করে। সকাল 8টা, বেশ অনেক দূর জার্নি করেছে তারা, কিন্তু এখন কিছু খাওয়ার প্রয়োজন। তাই সবাই মিলে একটা হোটেলের সামনে গাড়ি থামায়। সেখানে গিয়ে সকালে নাস্তা করে নেয়। এরপর নাস্তা শেষ করে তারা আবার রওনা হয়। বেশ অনেকক্ষণ পর তারা চলে আসে তাদের আর্মি কোয়ার্টারে। এখানে সবার বাসা একই এরিয়ার ভেতরে। আকাশ তার কোয়ার্টারে চলে যায়, আর নির্ঝর, ছায়া, তিন্নি, রাহি নির্ঝরের কোয়ার্টারে চলে যায়। বাসায় পৌঁছে ছায়া সোজা রুমে গিয়ে তিন্নি আর রাহির জন্য রুম ক্লিন করে দেয়। বিষয়টা নির্ঝরের বেশ ভালো লাগে। তার স্ত্রী সবার জন্য সমান দায়িত্ব পালন করছে, এর থেকে সৌভাগ্য হতে পারে? আপু, আপনি এবার ভেতরে যান। ছায়া, আমি করে নিতাম। আরে সমস্যা নেই, জার্নি করেছেন। তুমি তোর জার্নি করলে অসুস্থ হয়ে যাও। সমস্যা নেই আপু। তিনি রাহিকে নিয়ে রুমে চলে যায়। রাহির জামা পাল্টে ওকে ক্লিন করে নিজেও ফ্রেশ হয়ে যায়। ছায়া জামা ছেড়ে গোসল করে নেয়। আয়নার সামনে এসে ভেজা চুলগুলো আঁচড়ে নিচ্ছিল। এমন সময় কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সে যে কে তা ছায়া বেশ ভালো করেই জানে, তাই কোনো কথা না বলে নিজের কাজ করে যায়। জান, এই গোসল করার পর এত মিষ্টি ঘ্রাণ কেন বের হয় তোমার থেকে? শুধু গোসল করলেই হয়, এমনি হয় না? হয়, সব সময় হয়। কথাটা বলে নির্ঝর ছায়াকে আরও জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের হাতে হাত রেখে বলে, আমাদের সময়টা সুন্দর ছিল বলেন। নির্ঝর মাথা উঠিয়ে বলে, মোটেই না, তোমার অসুস্থতার সময়গুলো আমাকে ভীষণ জ্বালিয়েছে। ছায়া মৃদু হাসে। ঠিক আছে, বুঝলাম। বোঝনি, কিছুই বোঝো না। কি বুঝি না, বুঝায় বলেন। নির্ঝর ছায়াকে আর একটু জড়িয়ে ধরে। আমার ঘুম আসছে ছায়া, চলো একটু ঘুমিয়ে নেই। দুপুরে রান্না করতে হবে না? আপু, রাহি খাবে কি? আজ অর্ডার করা যাবে। এমনি থেকেও এত দিন বাড়িতে নেই, ফ্রিজে কিছু নেই। কাল কাজের মহিলা এসে সব ক্লিন করে দিবে। তুমি প্লিজ এসব নিজে করতে যেও না। ঠিক আছে, তাই হবে। দুপুরে নির্ঝর খাবার অর্ডার করে সেটাই খায় ওরা।
খাওয়া শেষে প্লেটগুলো ছায়া ধুতে যায়, কিন্তু তিন্নি এবার ছায়াকে ধমক দেয়। তুমি এখন সুস্থ নও, এবার আমাকে দাও, আমি এইটুকু করব। আরে আপু তুমি? বেশি কথা বলো না, যাও দেখো রাহি নিয়ে টিভি দেখো। ছায়া তিন্নির ধমক খেয়ে রাহিকে নিয়ে টিভির সামনে বসে। দুজনের বয়স এক নয়, কিন্তু টিভিতে তারা একই জিনিস দেখে, তা হলো কার্টুন। দুজন বসে কার্টুন চালিয়ে সেটা উপভোগ করছে। তিনি রান্নাঘর থেকে এই দৃশ্য দেখে হাসে। কি নিষ্পাপ, অদ্ভুত মায়া আছে ছায়ার মাঝে। মেয়েটা বড্ড ছেলে মানুষ, আবার আসল জায়গায় ঠিক সব দায়িত্ব নেয়। এরকম একটা ভাই বউ চেয়েছিল তাদের পরিবার। নির্ঝর ছোট থেকেই একটু গম্ভীর প্রকৃতির মানুষ। তার ব্যবহার সর্বদাই সবার সাথেই রুড। রুড বললে ভুল হবে, তেমন কোনো কথা বলতে চায় না, এটাই আর কি। তাছাড়া আহামরি কোনো অসম্মান সে মানুষকে করেনি কখনো। এই যে কথা বলতে না চাওয়ার অসুখহীন মানুষ, এর তো বিয়ের পর বউয়ের সাথেও এমন করবে, তাই তো ভাবতো সবাই। তবে নির্ঝরের মতো মানুষও যে কাউকে এত উজাড় করে ভালোবাসতে পারে, এটা নিছক চোখের শান্তি। কথাগুলো ভাবছিল তিন্নি। সব কিছুই ক্লিন করা শেষ, তবে রান্নাঘরে মুড়ি চানাচুরের প্যাকেট। ফ্রিজ খুলে দেখে কিছু শসা, কেচাপ, টমেটো আছে। তিন্নির মাথায় মুড়ি মাখার বুদ্ধি আসে। যেই ভাবা সেই কাজ। তারা চারজন, তবে একজন তো দুধ ভাত, সেই মতো মুড়ি মেখেছিল। টিভির সামনে ছায়া আর রাহি বসেছিল। তিন্নি মুড়ি মাখার সামনের টেবিলে রেখে বলে, যাও ছায়া, ভাইকে ডেকে আনো। ও মা, তুমি মুড়ি মাখা করছো? এখন বিকেল বিকেল সময়, আজ একটু গল্প করা যাবে। ছায়া উঠে যায় নির্ঝরকে ডাকতে। রুমে নির্ঝর একাই ছিল। খাবার খাইয়ে সে উপরে চলে আসছিল। ছায়া দরজা ঠেলে রুমে ঢুকে অবাক। তার মেজর টি শার্ট খুলে অন্য একটি টি শার্ট পরার জন্য অগ্রসর হচ্ছে। যদিও এটা তো ছায়ার কাছে নতুন কিছু নয়, তাও লজ্জায় সে লাল হয়ে গেছে। নিজের পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে নির্ঝর পেছনে তাকায়। তার লজ্জাবতীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা পেতে দেখে নির্ঝর হাতে থাকা টি শার্টটা নিচে রেখে ওভাবেই ছায়ার দিকে এগিয়ে আসে। ছায়া নির্ঝরের এগোনো দেখে এক পা করে পেছাতে থাকে। কিছু দূর গিয়ে ছায়া দেয়ালে ঠেকে যায়। দেয়ালে ঠেকে গেলে নির্ঝর ছায়াকে দু হাতে আটকে ধরে। কি দেখছিলেন মিসেস চৌধুরী? কিছু তো না। কিছু দেখছিলেন, কিন্তু সেটা কি? ছায়া এবার মাথা উঠিয়ে নির্ঝরের ঘাড়ে নিজের হাত রাখে। দু হাতে নির্ঝরের ঘাড় পেঁচিয়ে বলে, আপনাকে দেখছিলাম। আমাকে? আমার স্বামী, আমি দেখবো না তো কে দেখবে বলুন তো? ছায়ার এমন বোল্ড কথা শুনে নির্ঝর অবাক। তার সাথে থাকতে থাকতে তার বউটাও তার মতোই হয়ে যাচ্ছে। নির্ঝর আর কিছু না বলে ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। ছায়াও নির্ঝরের গলাটা আরও শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ পর, আপু ডাকছে, নিচে আসুন, মুড়ি খাবেন। কথাটা বলে ছায়া চলে যায়। নির্ঝর হাসে। কিছুক্ষণ পর নির্ঝরও নিচে চলে আসে। সবাই মিলে মুড়ি মাখা খায়, মুভি দেখে। বিকালটা তারা বাড়িতেই থাকে এবং অনেক মজা করে। সন্ধ্যার দিকে ছায়া চা বানায় সবার জন্য। নির্ঝর বাজার করতে গেছিল। এখানে মঙ্গলবার বিকালে একটা সুন্দর বাজার বসে, সেখানেই গেছিল। নিজের হাতে বোন এবং বোনের মেয়ের জন্য বাজার করে আনে। তবে সব কিছু ছায়ার ধরা মানা। কাল হেল্পিং হ্যান্ড আসলে তারপর সব কিছু গুছিয়ে ওঠানো যাবে। তারপরেও কিছু জিনিস নষ্ট হয়ে যাবে, তাই ছায়া সেগুলো ঠিকঠাক করে রাখে। রাতের ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। নির্ঝর রুমে এসে ল্যাপটপে কাজ করছে। ছায়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে। ছায়া কাছে আসলেই সুন্দর একটা ঘ্রাণ পায় নির্ঝর। ভালো লাগে, ভীষণ ভালো লাগে তার এই ঘ্রাণ। ছায়া নিজের ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতে দেখতে পায় তার পরীক্ষার ডেট দিয়েছে। ছায়া দ্রুত তার বান্ধবীকে নক করে। ছায়াকে চিন্তিত দেখে নির্ঝর প্রশ্ন করে, কি হয়েছে? ও আমার পরীক্ষা, আর মাত্র 1 মাস সময় আছে হাতে। ভালো কথার কতকাল ফার্স্ট ইয়ারে থাকবে? হ্যাঁ তাও ঠিক, মা বাবার সাথে সময় কাটানো যাবে। কতদিন? প্রায় 1 মাস। নির্ঝর এবার ল্যাপটপ রেখে ছায়ার দিকে তাকায়। কি? হ্যাঁ। না না, এটা তো হবে না। 1 মাস তোমাকে ছাড়া থাকা সম্ভব না। সম্ভব না বললে তো হবে না মেজর, আমার তো পরীক্ষা। আমি পাগল হয়ে যাব।
হবেন না। তুমি জানো না? ছায়া নির্ঝরকে হঠাৎ করে জড়িয়ে ধরে। নির্ঝর অবাক হয়ে যায়। এত ভালোবাসেন? ভীষণ। কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। নির্ঝর ছায়ার কোমর ধরে ওকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। হুম। কি হুম? তোমাকে ছাড়া কষ্ট হবে। আমারও। নির্ঝর ছায়াকে বিছানায় ফেলে নিজের উপরে চলে আসে। ছায়াকে ভালোবাসার আবেশে আবদ্ধ করে নেয়। সকালে ছায়া উঠে ব্রেকফাস্ট তৈরি করে। নির্ঝর খেয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, পড়ালেখা করিও, এসব কাজ করতে যেও না, ওই দিদি এসে সব করবে। ঠিক আছে। নির্ঝর চলে গেলে তিন্নি জিজ্ঞেস করে, কিসে পড়ো ছায়া? ও আপু আমার এক্সাম রুটিন দিয়েছে। ও কবে থেকে? এই তো সামনের মাস থেকে। ও তাহলে বেশি সময় নেই। ও হয়ে যাবে আপু, চিন্তা নেই। কিছুক্ষণ পর বাসায় কাজের মহিলা আসে। তিনি সব কাজ সেরে দিয়ে যায়। কালকের করা বাজারগুলোও উঠিয়ে দিয়ে যায়। সব শেষ করে সে বাসায় চলে যায়। দুপুরে রান্না তিন্নি আর ছায়া মিলে করে। তবে অনেক দিন পর অফিস যাওয়ার কারণে নির্ঝরের চাপ বেশি, তাই সে দুপুরে খেতে আসতে পারেনি। ছায়া খাবার পাঠিয়ে দেয় এক আর্মি সোলজারের দিয়ে। এরপর নিজের কিছু হালকা পাতলা পড়া করে ছায়া। বিকালে একটু ঘুমিয়ে নেয়। তবে এখন বেশ ভালো মৌসুম, ঘুরতে বা হাঁটতে যাওয়ার মতো। তিন্নি ছায়ার রুমে এসে দেখে ছায়া জানালার দিকে তাকিয়ে আছে। কি ছায়া, একটু বাইরে যাবে নাকি? ও আপু মনের কথাটা বললে। এখানেই হাঁটার জন্য একটা পার্ক আছে, বা পদ্মার পার্ক। তুমি গেছো কখনো? না, তবে অ্যাডমিশন এক্সাম দেওয়ার সময় বাবা নিয়ে গেছিল। আচ্ছা চলো তাহলে একটু হেঁটে আসি। দাঁড়াও, তোমার ভাইয়াকে জিজ্ঞেস করি। আমি করছি, তুমি করলে না বলে সম্ভাবনা বেশি। কথাটা বলে তিন্নি নির্ঝরকে ফোন করে। হ্যালো ভাই, হ্যাঁ আপু বল। আমি রাহি আর ছায়াকে নিয়ে একটু হাঁটতে যাচ্ছি। চিনবে তো আপু? চিনবো, না চিনলে ম্যাপ আছে তো। কিন্তু ভেবে দেখো। দেখেছি ভেবে, এত কথা বকছিস, তুই বড় না আমি বড়? আপু তুমিও না? তিন্নি হাসে। বেশ অনেকদিন পর মেয়েটা হাসছে। যাচ্ছি, রাখছি ফোন। হুম, রাখো। তিন্নি রাহি ছায়া রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওদের উদ্দেশ্য সামনের পদ্মার পার। যে উদ্দেশ্য সেই হাঁটা। রাহি অনেক মজা করেছে। হাঁটতে হাঁটতে ওরা পদ্মার পাড়ে চলে আসে। সেখানে দাঁড়িয়ে ওপরে ইন্ডিয়া দেখা যায়। দেখো আপু, ওই যে সামনে নদীর ওপাশে যে রাস্তা আর গ্রাম দেখা যাচ্ছে, ওটা ইন্ডিয়া। হ্যাঁ রে ছায়া, দেখতে পাচ্ছিস? দেখ এই নদীর চর পড়েছে। হ্যাঁ, ওখানে সবাই ছবি তুলতে যায়। এই নৌকাওয়ালা একেবারে লুটে পুটে নেয় টুরিস্টদের। আরে সমস্যা নেই, আমরা যাব, দেখিস। নির্জন দেখলে ওরা নেই তারাই দিবে। হ্যাঁ, তোমার ভাই তো আবার মেজর। কথাটা বলে দুজনেই শব্দ করে হাসে। তোমরা আমার নির্ঝরকে নিয়ে হাসাহাসি করছো? আমি বলে দেব বাড়ি গিয়ে। ও মা, সে কি কথা! দেখছো ছায়া মেয়ে আমার দল করে মামার। ছায়া হেসে খুন তিন্নির কথা শুনে। অদ্ভুত এক কথা বলেছে সে। সেখানে আরও ঝালমুড়ি ইত্যাদি খাবার উঠেছে। চলো আপু, ওই সব ট্রাই করি। হ্যাঁ চল। ওরা ঝালমুড়ি চটপটি এসব খাওয়া শুরু করে। এমন সময় পেছন থেকে কারোর কণ্ঠ ভেসে আসে। আমাদের রেখেই খাওয়া দাওয়া করে ফেলেছেন? ছায়া পিছনে ফিরে দেখে তার মেজর আর আকাশ দুজনেই চলে এসেছে। তবে তাদের পোশাক ফর্মাল আছে। বাসা থেকে চেঞ্জ করে এসেছে হয়তো। আপনি কখন এলেন মেজর? ভাইয়া ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিসেস ছায়া, আপনি আমাদের দেখে খুশি হননি? আরে ভাইয়া, এটা কীরকম কথা? আপনাদের যে কাজ দেখি, সময়ই তো নেই আপনাদের, তাই তো বললাম। নির্ঝর, তুমি কি ছায়াকে একটুও সময় দাও না? এটাও ঠিক না। এটা কি রকম কথা? ওকে সময় দেই না তো? আমার সারাদিন সারা রাত কাজ বাদে সময় কে পায়? কাজ বাদে বুঝেছেন ভাইয়া? এই তো কথার মাঝেই ধরা খেয়ে যাও নির্ঝর। আরে আরে, তোমরা দুজন মিলে আমার ভাইটাকে অমন জাপটে ধরেছো কেন? আহারে বেচারা ভাই আমার। তুমি বলো আপু। তাই মেজররা রাস্তায় থাকে, কর্নেলরা চাপ দেওয়ার জন্য। তাই ছায়া, তুমি আগে তোমার ভাইকে শিক্ষা দাও। এই একটা কিন্তু একেবারে ঠিক না। তিন্নি, তুমি ঘুরিয়ে বিষয়টা আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না? থাক, চাপাচাপি আর করলাম না। আপনারা যখন এসেছেন তখন চলুন। এখনও প্রায় 2 ঘন্টা আলো থাকবে। আমরা ওই চরে যাই নৌকা করে।
আরে নৌকা করে রিস্ক হয়ে যাবে না? আরে নির্ঝর কিছু হবে না, নদী গভীরতা হারিয়েছে দেখিস না, চর পড়ে গিয়েছে। হ্যাঁ তাও ঠিক, তাহলে চলুন ম্যাডাম নিয়ে যাই চরে। নির্ঝর আর আকাশ মিলে নৌকা ঠিক করে। ওরা সবাই নৌকাতে করে চলে যায়। চরটা দূর থেকে বেশ সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আসলে এতটাও সুন্দর নয়। বালিটা সাদা, ওপারে দেখা যায় ইন্ডিয়া, বেশ কাছ থেকেই দেখা যায়। ছায়া, তিন্নি, রাহি, আকাশ, নির্ঝর অনেক মজা করে সেখানে। চরের একপাশে পা ভিজিয়ে রেখেছে তিন্নি। তখন আকাশ গিয়ে বলে, একটা ছবি তুলে দেই। তিন্নি পাশে ফিরে বলে,